গত বৃহস্পতিবার রাতে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবির রুবেলের দিক নির্দেশনায় তদন্ত ওসি মোহাম্মদ রাসেল আহমেদের নেতৃত্বে ভুয়াপুর এলাকায় রাতভর অভিযান চালিয়ে বিক্রি হওয়া সেই আলোচিত শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ সময় শিশুটিকে টাকার বিনিময়ে কিনে নেওয়ার জন্য এক দম্পতিকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। শিশুটিকে উদ্ধার করে মধুপুর থানায় আনার পর অভিযুক্ত লাবণীর মুখ থেকে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। শিশুটির মা লাবণী আক্তার জানান, ২ বছর আগে মোবাইলে সম্পর্ক করে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত ৪ মাস আগে তাদের ঘরে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। তার স্বামী কোনো কাজকর্ম না করার কারণে প্রায়ই তারা না খেয়ে থাকতে হতো। এ নিয়ে দুজনের মধ্যে প্রতিদিনই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এসব বিষয় নিয়ে গত বৃহস্পতিবার সে তার স্বামীর সাথে ঝগড়া করে বাচ্চাকে নিয়ে বোনের বাড়ি ভুয়াপুরে গিয়ে ওঠেন। তারা সেখানে আগে থেকেই ৪৫,০০০ টাকায় বাচ্চা বিক্রি করার প্ল্যান নিয়ে ক্রেতা দম্পতি সহ অপেক্ষায় ছিলেন লাবণীর নতুন প্রেমিক সজীব। বাচ্চা বিক্রির টাকা দিয়ে গাজীপুরে বাসা ভাড়া করে থাকবেন বলে আগে থেকেই স্থির করেছেন সজীব ও লাবণী। কথা মতো বাচ্চা নিয়ে যাওয়ার সাথে সাথে তারা প্রেমিক সজীব ক্রেতা দম্পতির হাতে বাচ্চাটিকে তুলে দেন। পরবর্তীতে সজীব মিয়া বাচ্চা বিক্রির ২০,০০০ টাকা নিয়ে দোকানে যাওয়ার কথা বলে সটকে পড়েন, যার জন্য বাচ্চা বিক্রি করে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখলেন সেই সজীব। সটকে পড়ার পর দিশেহারা হয়ে পড়েন লাবণী। সবকিছু হারিয়ে সর্বশেষ স্বামী রবিউলের সাথে দেখা করতে গিয়ে সন্তানের কথা বলতেই বেরিয়ে এলো একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবির রুবেল জানান, ঘটনাটি ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে জানার পর আমরা শিশুটির মাকে জিজ্ঞাসাবাদে জানতে পারি সে ভুয়াপুরে ৪০,০০০ টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করেছে। তার দেয়া তথ্য অনুযায়ী আমরা শিশুটিকে উদ্ধার করে থানায় তার মায়ের কাছে রেখেছি। পরবর্তীতে দুপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। বলেন, এখন এই যে বাচ্চা বিক্রি করার পরিকল্পনা কি তুমি আর সজীব দুজন মিলে করছিলে, তাই না? না, ও আসছিল না, আমি টাকা নিতে পরে আসছিল। ওকে তুমি ঢাকা থেকে কি ফোন দিয়ে নিয়ে আসছো? আসতে পরে ওরা আসছিল, মনিরা না, ওরা আসছিল। আচ্ছা, তোমার কি পরিকল্পনা ছিল তুমি এই টাকা নিয়ে তারপর ওর সাথে সংসার করবো, তাই না? আসলে বাচ্চার মা আমাকে মানে যে মনির আছে না, মনির আমার বললো যে একটা বাচ্চা পাওয়া গেছে, তাহলে বাচ্চাটা আইনা দিমু। বললাম যে বাচ্চার বাপ আছে, পরে মনিরে ফোন দিল ওই বাচ্চার মায়ের, কয় না বাপ নাই, বাপ নেশাটাকে করে নাই, বাপ নাই। পরে আমি সরল মনে করলাম যে আমারও বাচ্চা কাচ্চা হয় না ১০-১২ বছর ধরে, যদি গেলে আইনা দিয়ে হারো তাহলে আইনা দেয় মানে ইমোশনালি আমাদের ইফেক্ট করছে, এই জন্য আমরা বাচ্চাটাকে উদ্ধার করছি তাকে মাকে দেওয়ার জন্য। এখন পরবর্তী যদি বাচ্চার বাবা বা আত্মীয় স্বজন যদি কোনো আইনগত আশ্রয় নিতে চায় আমরা সেদিকে আগাবো। আপাতত বাচ্চাটা মায়ের কাছে আছে এবং যার কাছে আছে সবাইকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। আমরা দেখি পরবর্তী তাদের আত্মীয় স্বজন আসলে তাদের সাথে আলোচনা করে আমরা একটা। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ মহসিন রেজা শুক্রবার ভোর ৫:৩০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। ওই দিন বাদ আসর ভেড়ামারা আদর্শ কলেজ সংলগ্ন ভেড়ামারা পাইলট হাই স্কুল ফুটবল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা উপজেলা কর্মী সমর্থক সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং শত শত মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজের পূর্বে ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগ চৌধুরী, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কুতুবউদ্দিন, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ ও মরহুমের পরিবারের সদস্যবৃন্দ। জানাজার নামাজ পড়ান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম। জানাজা শেষে মরহুম মহসিন রেজাকে ফারাকপুর কবরস্থানে দাফন করা হয়েছে। ফরিদপুরের সদরপুর উপজেলার পশ্চিম শ্যামপুর গ্রামে পূর্ব শত্রুতার জমি ও সংক্রান্ত বিরোধের জেরে লুৎফুন্নেসা লাভলি নামে এক অসহায় নারীর বাড়িতে হামলা চালিয়েছে
জাফর ব্যাপারী, রেজাউল ব্যাপারী, সাখাওয়াত ব্যাপারী, মোহাম্মদ ব্যাপারী, করিম ব্যাপারী, হালিম ব্যাপারী সহ আরও 50-60 জন ব্যক্তি। জানা যায়, হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে লাভলির ঘরে প্রবেশ করে তাকে গালিগালাজ করে। এ সময় হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা লাভলির বাড়িঘর ভাঙচুর করে এবং স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ঘরে থাকা নগদ অর্থ লুট করে। পরে লাভলির ছেলে হৃদয় মৃধা ও নাতনি লামিয়া আক্তারকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় স্থানীয়রা লাভলির চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা খুন ও অগ্নিসংযোগের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে লাভলি বাদী হয়ে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী 30 এপ্রিল কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান মেগা কনসার্ট, আর এতে গাইবেন নগরবাউল জেমস। কাতারের শিল্পনগরী সানায়ার এশিয়ান টাউন এমফি থিয়েটারের লাইভ কনসার্টটির আয়োজন করতে যাচ্ছে কাতার বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান দ্য রয়্যাল আকসা রেস্টুরেন্ট। এ উপলক্ষে মেগা কনসার্ট নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন অনুষ্ঠানটির আয়োজক দ্য রয়্যাল আকসা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সোহরাব হোসেন সরকার। সংবাদ সম্মেলন পরিচালনা করেন সাংবাদিক এম.এ. সালাম। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, এতে আরও উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ কমিউনিটি সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল ও কাতারের সঙ্গীত শিল্পী বোরহানউদ্দিন মুকুল সহ আরও অনেকে। জনপ্রিয় উপস্থাপিকা আরশিয়া আলমের উপস্থাপনায় কনসার্ট অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নগরবাউল জেমস। এছাড়াও বাংলাদেশ থেকে আসছেন এক ঝাঁক তারকাসহ বিদ্যা সিনহা মিম, ববি হক, বেইলি আফরোজ রিপা, ইজাজ আরফান, ইউসুফ সহ আরও অনেকে। ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, ভিআইপি ও ভিভিআইপি সহ 5 ধরনের টিকিট রাখা হয়েছে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। নগরবাউল জেমসের গান সরাসরি দেখার জন্য প্রায় 20,000 কাতার প্রবাসী বাংলাদেশি দর্শক কনসার্টটি উপভোগ করবেন বলে আশা করছেন অনুষ্ঠানের আয়োজকরা।